বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরোবার বেশ কটি মহাসড়কে। কোরবানির ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে প্রশ্ন, সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেওয়া যাবে অনলাইনেও। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ দেয়া অর্থ লুটপাটের কারণেই কমেছে সাক্ষরতার হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। অষ্টম পে স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা গ্রেড না থাকায় সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি। এবং গাইবান্ধায় বাঁধ ভেঙে খোলাহাটি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা নদীগর্ভে। সময় সংবাদে সঙ্গে আছে আমি তানজিম মুনিয়াত। বর্ষা মৌসুমে খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরোবার বেশ কটি মহাসড়কে। এ অবস্থায় কোরবানির ঈদে ঘরমুখ মানুষের যাত্রা কতটা নির্ঝঞ্ঝাট হবে তা নিয়ে প্রশ্ন আছে। তবে কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার হবে ঢাকা থেকে বেরোবার সব পথ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের মোড় বা সংযোগ স্থানগুলোতে যতদিন ওভারপাস নির্মাণ করা না হচ্ছে ততদিন এসব মোড়ে দীর্ঘ যানজটের আশঙ্কা থেকেই যায়। আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। গাজীপুর চৌরাস্তা। গেল বর্ষায় এ পথে তেমনভাবে খানাখন্দকের সৃষ্টি হয়নি, কিন্তু যানজটের এ ছবি এ মোড়ের নিত্যসঙ্গী। আর তাই জনদুর্ভোগ কমাতে গত 1 বছর ধরেই প্রতিদিন মাইকিং করে কিংবা লাঠি হাতে যানজট কমানোর চেষ্টা করছে গাজীপুরের কমিউনিটি পুলিশ। স্বাভাবিক সময়ে যদি এই অবস্থা হয়, তাহলে উৎসবের সময় এই রাস্তায় কি দুর্ভোগ নামে তা সহজেই অনুমেয়। ঢাকা মাওয়া রুটের পোস্তগোলা ব্রিজে ওঠার মুখেই পড়তে হচ্ছে খানাখন্দকের কবলে। কিছু জায়গায় মেরামতের চেষ্টা চললেও তা অনেকটাই চলছে জোড়াতালির মধ্য দিয়ে। অন্যদিকে 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হানিফ ফ্লাইওভারের সুখ অনেকটাই কেড়ে নিতে পারে ঢাকা চট্টগ্রাম রুট। কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে বেশ কটি পথে। ঈদের আগে আমাদের বিশেষ করে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া বা ঢাকায় প্রবেশ করার সব রাস্তায় আমরা চেষ্টা করতেছি সংস্কার করার জন্য। যদিও এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। তার মতে, ফি বছর সড়কগুলোর মেরামতের কাজে যেন হাত দিতে না হয়, সেজন্য এগুলো করতে হবে টেকসই মানের এবং অবকাঠামো হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। আসলে কিন্তু রাস্তার ক্যাপাসিটি অনেক, কিন্তু এই রাস্তার ক্যাপাসিটিটা খেয়ে ফেলে জাংশন। এই জাংশনগুলি হাইওয়েতে কখনো একতলে থাকার কথা না, সুতরাং সেখানে দিতে হবে গ্রেড সেপারেশন, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। আমরা 2 লেনের রাস্তাকে 4 লেন করি, 4 লেনেরটাকে 6 লেন করি, 6 লেনেরটাকে 8 লেন করছি কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। কিন্তু কাঁচপুরের মোড়ে যেই জায়গা আসলে কজ অফ দ্য কনজেশন, সেই জাংশনের যদি আমি ট্রিটমেন্ট না করি, রাস্তা চওড়া করে কি বেনিফিট পাবো, এই হিসাবটা আমি কখনো মিলাতে পারি না, অন্যরকম মনে হয়। ঈদের মৌসুমে ঢাকা থেকে বেরোবার মহাসড়কগুলোতে বিশেষ করে জাংশন পয়েন্টে তৈরি হয় ভয়াবহ গাড়ির চাপ, আর এতে দুর্ভোগে পড়েন ঘরমুখ লাখো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জাংশন পয়েন্টে যদি ওভারপাস করা যায় তাহলে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। এদিকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় খানাখন্দে ভরে গেছে পুরো মহাসড়ক। বিশেষ করে পটিয়া থেকে লোহাগড়া পর্যন্ত 40 কিলোমিটার পথে গাড়ি চালানোই দুরূহ হয়ে পড়েছে। এ কারণে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি ধীর গতিতে গাড়ি চালানোর কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পটিয়া থেকে লোহাগাড়া পর্যন্ত 40 কিলোমিটার পথ স্বাভাবিক সময়ে পাড়ি দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু এখন লাগছে 3 থেকে 4 ঘন্টা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বেহাল অবস্থা থেকে ক্ষুব্ধ বাসযাত্রী ও চালকেরা। এই মহাসড়কে চলাচলকারী প্রতিটি যাত্রীরই একই অবস্থা।
বড় বড় খানাখন্দকে ভরে গেছে পুরো মহাসড়ক। কিছু কিছু এলাকায় বালি এবং ইটের সুরকি দিয়ে গর্ত টাকার চেষ্টা করা হলো, বৃষ্টিতে তা কাদায় পরিণত হচ্ছে। আগে আমরা চট্টগ্রাম যেতে যেখানে আপনার 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো, এখন 1.5 ঘন্টা আসলে আমরা অর্ধেক পথে যেতে পারতেছি না। যাত্রী হিসেবে যেটা সমস্যাটা তো অ্যাজ ইউজুয়াল আছেই, আমাদের গাড়ির ঝাঁকুনি, একটু সিট পিছনে হইলে তো সমস্যা, তারপরে গাড়ি চলাচল, যানজট জমে যাচ্ছে। দুই পাশে ড্রেন নেই, রাস্তার উপরে অনেক পানি হয়ে গেছে আর রাস্তা গাথা হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামে কোনো সরকারের কাজ তো করে না, এই সরকার কক্সবাজার রুটটা এটা হলো মেইন রুট, এই রুটের প্রতি কোনো তাদের আন্তরিকতা নাই। যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকেরও ক্ষুব্ধ। একে তো ভাঙা রাস্তার কারণে সঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না, একই সাথে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। জীবন নিয়ে চালাচ্ছি গাড়ি, ভাঙা রাস্তা ভাঙা, কাজ করতেছে না এরা। ভয়াবহ, আম গাড়িতে যাইতে অনেক অসুবিধা, লোড গাড়ি পল্টি খায় যায়, বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট হয়ে বাজে যাচ্ছে রাস্তার। মহাসড়কের এই বেহাল দশার জন্য বৃষ্টিকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে আর কি। তারপরেও আমরা প্রতিনিয়ত প্রায় 2.5 মাস আমরা রোদ বৃষ্টি কোনো কিছু আমরা ইয়ে করি নাই। আমরা গর্ত হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা গর্ত আমরা মানে যথাসময় রাত বলেন দিন বলেন যখনই বলেন আমরা ইয়ে করে যাচ্ছি। এদিকে পরিবহন কর্তৃপক্ষের দাবি, ভাঙা মহাসড়কের কারণে গাড়ি নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীও কমেছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহন খাতকে। টায়ারটা নষ্ট হয় আর গাড়ি পুরোটা লুজ হয়ে যায়। টানা রোড, পুশ রোড থেকে আরম্ভ করে যে নিচে যন্ত্রাংশ আছে সেগুলো আছে বেশি, এক কথায় বলা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 8 থেকে 10,000 গাড়ি চলাচল করে, এখন তা 3 থেকে 4,000-এ নেমে এসেছে, আর যেতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এই বর্ষা মৌসুমে যানবাহন চালকদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। একে তো সরু এবং আঁকাবাঁকা রাস্তা, তার সাথে যুক্ত হয়েছে বড় বড় গর্ত, আর এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এর থেকে কোনো উত্তরণের পথ পাচ্ছে না এসব চালকেরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। স্টিমারের টিকিট অনলাইনেও বুকিং দেওয়া যাবে। ঈদের 3-4 দিন আগ থেকে শুরু হবে লঞ্চ ও স্টিমারের বিশেষ সার্ভিস। আর জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চে কেবিনের টিকিট এমনিতেই সোনার হরিণ, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ঈদে বাড়তি চাপ থাকায় লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এ আগ্রহী হন যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ঢাকা বরিশাল নৌরুটে ঈদের ঘরমুখী যাত্রীর সুবিধার জন্য আমরা 10 সেপ্টেম্বর থেকে সরাসরি টিকিট বিক্রি ও বিতরণ শুরু করব। এবার কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ কর্মকর্তা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবার লঞ্চের কেবিন টিকিট কোনোভাবে যাতে কালোবাজারের হাতে না যেতে পারে সেভাবে আমরা সজাগ আছি। এ ব্যাপারে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অনলাইনেও অগ্রিম বুকিং দেওয়া যাবে স্টিমার সার্ভিসের কেবিনের টিকিট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ স্টিমার সার্ভিস চালাবে বিআইডব্লিউটিসি। অগ্রিম কেবিনের টিকিটের জন্য যাত্রীদের বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় ও শহর.com-এ যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 16টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় ঢাকা বরিশাল রুটে নৌপথে যাত্রীদের প্রথম পছন্দ। ঈদের সময় চাহিদা থাকে ব্যাপক। এ সময়টাতে এই কেবিন থেকে শুরু করে সকল শ্রেণীতে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার যেন এর ব্যতিক্রম ঘটে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ দেয়া অর্থ লুটপাটের কারণে দেশে কমেছে সাক্ষরতার হার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা ব্যস্ত ছিল ক্ষমতা কুক্ষিগত করার কাজে। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের যে খেলা শুরু হয়, তার ফলে ক্ষমতাসীনরা যেহেতু অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে যতটা ব্যস্ত ছিল, দেশ সেবার দিকে ততটা তাদের নজর ছিল না, যে কারণে বাংলাদেশ পিছিয়ে যায় 21 বছর।
96 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে আমাদের উদ্যোগের ফলে সে সময় আমরা প্রায় 7টি জেলাকে তখন নিরক্ষরতা মুক্ত আমরা ঘোষণা দেই এবং বাংলাদেশের সাক্ষরতার হার 65% উপরে আমরা উন্নীত করি। এত দ্রুত সময় আমরা এই সাফল্য অর্জন করেছিলাম বলে ইউনেস্কো তখন বাংলাদেশকে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার 1998 প্রদান করে। সেই সময় বিশ্বব্যাংক উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে 1200 কোটি টাকা দিয়েছিল। 2001-এ বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে এই টাকাটা আর সেভাবে কাজে লাগেনি, ফলে এই উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমটাই বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এখানে একটা চরম লুটপাট দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে যায়। জাতির পিতা আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন সেখানে প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলক এবং অবৈতনিক করেছিলেন। তিনি জানতেন যে একটা শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। কাজে আমাদের সরকারও সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। গাইবান্ধা সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে খোলাহাট ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। হঠাৎ এই প্লাবনে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের হাজারো মানুষ। বসতবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ঘাঘট নদীর পানির তোড়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে ভেঙে যায় সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধটি ভেঙে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই বাড়ি ঘরে পানি ঢুকে পড়ে। নিজেদের আসবাবপত্র সরিয়ে আনতে সক্ষম হলেও অনেকেই তাদের বাড়িঘর থেকে ধান, চাল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি। বাঁধটি ভেঙে যাওয়ার ফলে ভেসে যায় শত শত পুকুরের মাছ এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি। ঘুমুর থাকা অবস্থায় গাছ বাড়াইয়া পানি হাত চড়াই ছাগল ভেড়া যা কিছু আসিল সমস্ত গেছে, আমরাও যাওয়া ধরছিল। কাবরা সুবরা তামানে ভিজি গেছে, খালি যে ভোরবেলা থাকিয়ে ভাঙ্গিয়ে কে তামান কিছু বাইকের সইয়াও পাইনি, টাইম পাইনি। ফসল জমি যা সব শেষ, মানে অক্ষকার মধ্যে হঠাৎ তো ঢুকে গেছে। যে আবাদি জমি ছিল 100 একরের দিকে জমি তলে গেছে, এখন মানুষ কৃষকেরা দিশে হারা। গোদারহাট সহ আশপাশের প্রায় 20টি গ্রামে পানি ঢুকে পড়ায় গ্রামের লোকজন কোনো মতে নিজেদের জীবন নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণে এই বাঁধটি ভেঙে যায়। কোনো ভূমিকা নেয় নাই পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেয় নাই এবং আসেও নাই ওরা কোনোদিন এগুলো দেখার জন্য। ধান থেকে শুরু করে আবাদ থেকে শুরু সব নষ্ট হয়ে গিয়েছে। এলাকার পাকা রাস্তা থেকে শুরু কালভার্ট থেকে শুরু করে সব নষ্ট হয়ে গিয়েছে। এলাকার লোক আজকে পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড এখানে তার যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকাটা তারা পালন করতে পারেনি। তবে বাঁধটি ভেঙে যাওয়ার পর সরকারি বেসরকারি ভাবে তেমন কোনো উদ্ধার তৎপরতা নজরে আসেনি। এলাকাবাসী আশঙ্কা করছেন ঘাঘটের পানির চাপ আরো বৃদ্ধি পেলে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসংখ্য ইউনিয়ন প্লাবিত হবে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রাম থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। এদিকে চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শহরের পুরানবাজার হরিসভা এলাকায় গত রাতে এ ভাঙন শুরু হয়। স্থানীয়রা জানায় গত রাত 2টায় শুরু হওয়া ভাঙনে শহর রক্ষা বাঁধের কয়েকশো সিসি ব্লক পানির চাপে নদীতে ভেসে গেছে। এতে বেশ কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক, পৌর মেয়র সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজানের পানির চাপে ভাঙনের তীব্রতা আরও ব্যাপক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। এদিকে হরিসভা এলাকায় ভাঙন শুরু হওয়ায় আশপাশের এলাকার মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ির একটা ছেলে আমাকে পার্শ্ববর্তী, ও সবাই জায়গায় তুলছে, যেন সবাই বাড়ির সবাই জায়গায় যে নদীতে বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাইতে আছে। হঠাৎ করে আপনার জলের পাক দিছে, পাকের লগে আপনার
আস্তে আস্তে মাটি নিচের দিকে চলে গেছে, ব্লক সরে গেছে, ঘরবাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, মালামাল সরাইতে সময় পাইনি। উজানের প্রচণ্ড স্রোতে এই ভাঙন দেখা দিয়েছে। আমরা এই ভাঙনে যেন আরো পরিধি বৃদ্ধি না পায় সেজন্য আমরা ব্লক প্লেয়ার ব্যবস্থা নিচ্ছি। অষ্টম পে স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা গ্রেডের দাবিতে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। বেলা 11টা থেকে ক্যাম্পাসগুলোতে এই কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা। সকালে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অষ্টম পে স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল 11টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র গ্রেডের দাবিতে প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা অংশ নেন। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন পে স্কেলে আলাদা গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। কর্মবিরতি চলছে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে। সময় সংবাদে আরো থাকছে। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 প্রবাসীর মধ্যে 2 জনের লাশ চট্টগ্রামে এসে পৌঁছেছে, স্বজনদের কাছে হস্তান্তর। এবং সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হবে 29 নভেম্বর। কক্সবাজারের টেকনাফে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পৌঁছেনি 9টি বিষয়ের বই। প্রতি বছর বাংলাদেশে শিশুদের মধ্যে বাড়ছে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি। ক্যান্সারে আক্রান্ত এসব শিশুকে সুস্থ করে তোলা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক পরিবারের পক্ষেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, সমাজের বিত্তবানরা যদি এসব শিশুর পাশে দাঁড়ান তাহলে অনেক শিশুই ফিরে পেতে পারে সুন্দর জীবন। সেলিয়া সুলতানার রিপোর্ট। ছোট্ট শরীরে সুই ফোটাবো কোথায়, তারপরও প্রতি 3 দিনে পরিবর্তন করা হয় ক্যানোলা, এই শরীরেই নিতে হয় কেমোথেরাপি। এই সময় হেসে খেলে আনন্দে মেতে থাকার কথা, কিন্তু 4 বছরের ছোট্ট রিম গত 1 বছর ধরে আছে শিশু হাসপাতালের ক্যান্সারের এই কেবিনের মাত্র 3 ফিটের একটি বেডে। এখানেই তার পুরো পৃথিবী। কয়েকবার জ্বর আসলো, তারপর গায়ে একটু কালো স্পট পড়ছিল, ডাক্তার দেখাইছিলাম, বলছে যে সেরে যাবে। 8 বছরের রাকিবুলকে বাঁচাতে 2 বছর আগে বাড়ির জমি জমা বিক্রি করে আজ নিঃস্ব জরিনা খাতুনের পরিবার। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আর্থিক অভাব অনটনের কারণে যথাযথ পর্যবেক্ষণে না রাখতে পারায় আবারও ফিরতে হয়েছে 10 বছরের রাকিবুলকে। ঢাকা শিশু হাসপাতালের তথ্য মতে এখানে আসা শিশু রোগীদের 10 ভাগই ক্যান্সারে আক্রান্ত। এদের মধ্যে 5 থেকে 10% বংশগত, 60% ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এছাড়া 90 থেকে 95% জন্মের পর পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। খাদ্যে বিভিন্ন রকম ভেজাল পরিলক্ষিত দেখা হয়, বিভিন্ন রকম প্রিজারভেটিভ, খাদ্যগুলিকে ভালো রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য আর্টিফিশিয়াল মিল্ক বা টিনজাত দুধ, অনেক সময় রেডিয়েশন দিয়ে সেই টিনজাত দুধগুলিকে জীবাণুমুক্ত করা হয়। সেই রেডিয়েশনের মাত্রাটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা হতে পারে। হাসপাতালের বিভাগীয় প্রধান জানান, ব্যয়বহুল চিকিৎসা হওয়ার কারণে অনেকেই চিকিৎসার মাঝামাঝি ফিরে যান, ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বাচ্চাটাকে আইসোলেশন করে রাখার দরকার, আলাদাভাবে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, খাওয়া দাওয়া, ভিটামিন দিতে হবে এবং রক্তে যেটা কম থাকবে সেটাকে দিতে হবে। 2 বছর, 2.5 বছর, অনেক সময় 3 বছর ট্রিটমেন্ট করতে হয়। এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারলে অনেক শিশুই ফিরে পেতে পারে সুন্দর জীবন। তাই এসব শিশুদের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী 6 অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে চার্জ গঠন করেন।
প্রায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের 21 আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক আব্দুস সোবহান। পরবর্তীতে গত 7 মে মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাখাওয়াত সহ 9 জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 1। এছাড়াও একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় সম্পৃক্ততা না থাকায় যশোরের আকরাম হোসেন সহ 3 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এর আগে সাখাওয়াত সহ 12 জনের বিরুদ্ধে হত্যা, আটক ও নির্যাতনের 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। আগামী 30 সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। শুনানি শেষে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় সম্পৃক্ততা না থাকায় যশোরের আকরাম হোসেন সহ 3 জনকে মামলা থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল 1। এবার সারা দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হবে 29 নভেম্বর। কিন্তু শিক্ষাবর্ষের শুরুর 8 মাস পেরিয়ে গেলেও কক্সবাজারের টেকনাফে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 750 শিক্ষার্থীর কাছে এখনও পৌঁছেনি 9টি বিষয়ের বই। এতে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বই না পাওয়ার বিষয়টি জানেন না তিনি। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরের শুরুতে দাবি করা হয়েছিল কক্সবাজারের শতভাগ শিক্ষার্থীর হাতে পৌঁছেছে পাঠ্য বই। অথচ 8 মাস পেরিয়ে নবম মাসেও জেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, শাহপুরীর দ্বীপ হাজী বশির আহমেদ উচ্চ বিদ্যালয় ও নীলা উচ্চ বিদ্যালয়ের 750 শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি 9টি বিষয়ের পাঠ্য বই। ফলে বই না পেয়ে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ভূগোল বই পাইনি। সব পরীক্ষায় খারাপ হয়েছিল, এখন সামনে কি করে পরীক্ষা দেবো আমরা খুবই চিন্তিত। 3টা বই পাইনি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং হায়ার ম্যাথ। এই বইগুলো না পাওয়া আমার সামনে টেস্ট পরীক্ষা, যার কারণে আমি পুরোটা প্রিপারেশন নিতে পারতেছি না। আমি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছি, গাছতে বিজ্ঞান বই পাইনি। 4 জন সব বই পেয়েছে, আর 96 জন কিছু ভূগোল বই পাইনি, কিছু বিজ্ঞান বই পাইনি। এই বিষয় নিয়ে আমরা ক্লাসে অনেক দুশ্চিন্তায় আছি। স্যার আমাদেরকে বই দেয় নাই, তো আমরা ফেল করলে দায়িত্ব নেবে এগুলো। এখনো পাঠ্য বই না পৌঁছায় উদ্বিগ্ন অভিভাবকরা। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়বে আশঙ্কা করছেন শিক্ষকরা। 8 মাস পেরিয়ে 9 মাস চলতেছে, এখনো আমাদের সন্তানেরা কিছু বই পায়নি। এভাবে যদি চলতে থাকে আগামীতে আরো রেজাল্ট খারাপ হবে। 17টা সাবজেক্টে একটা ফেল করলেই ফেল, ওই 17টা সাবজেক্টে যতই পাই, তো এটা নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত। এখানে ছাত্ররা বিভিন্ন সময় এসে ভর্তি হয়েছে, যার ফলে বইয়ের তাদের জন্য শর্ট পড়ে গেছে আর কি। আমাদের মতো এভাবে প্রত্যন্ত পল্লী জনপদ যদি বইগুলো পাওয়া না যায়, তাহলে আমাদের শিক্ষা দীক্ষার হার এমনিতে কম, আরো আমরা পিছিয়ে পড়বো। এদিকে বই না পাওয়ার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। আমি বিষয়টা খতিয়ে দেখবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পায়নি, কেন পায়নি, এখানে কার গাফিলতি ছিল। অবশ্যই এটা ভেবে দেখার বিষয়। 8 মাস হয়ে যাওয়ার পরে একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি না পায়, তার পড়াশোনা কবে করবে। জেলার টেকনাফ উপজেলায় 27টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় 6,500 শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, কক্সবাজার। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল শুধু একটি নামই নয়, যেন একটি প্রতিষ্ঠান, যিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নের কারিগরও। জাফর ইকবাল আর শাহজালাল বিশ্ববিদ্যালয়, এ দুটো যেন একই সূত্রে গাঁথা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, শিশু কিশোর সহ লাখো মানুষের আদর্শ তিনি। কিন্তু বরেণ্য এই শিক্ষাবিদ ক্ষোভে, অভিমানে প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছেন উপাচার্যকে। আর এমন খবরে উপাচার্যের প্রতি ক্ষোভ বাড়ছে শিক্ষক শিক্ষার্থীদের। আব্দুল আহাদের রিপোর্ট। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে চলতি বছরের 20 এপ্রিল 37টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক। এদের মধ্যে ছিলেন ডক্টর জাফর ইকবালও। তার অধীনে ছিল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি, কম্পিউটার সেন্টার, জার্নাল বোর্ড ও ত্রিপলি প্রধানের পদ।
কিন্তু 5 মাস পার হলেও এখনো তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেননি উপাচার্য। এমন অবস্থায় রোববার বিকেলে উপাচার্যের সঙ্গে দেখা করে তার পদত্যাগ পত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত পদত্যাগ পত্রটি গ্রহণ না হলে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হবেন বলে জানিয়েছেন বরেণ্য এই শিক্ষাবিদ। ক্যাম্পাস ধ্বংস হবে না, একজন মানুষের জন্য একটা বিশ্ববিদ্যালয় থাকে না। আমি এর আগে একবার বলেছিলাম পদত্যাগ করেছি, তখন এখানে যে অবস্থা সিচুয়েশন হয়েছিল, আমি কোনোভাবেই চাই না যে এই ধরনের একটা সিচুয়েশন আমার তৈরি হোক। আমি কি চলে যেতে চাই, কিন্তু আমাকে যদি জোর করে এখান থেকে বিদায় করে দেওয়া হয় তখন আমার কিছু করার থাকে না। অন্য সবার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তাদেরকে রিপ্লেস করা হয়েছে, শুধু আমাকে রিপ্লেস করা হচ্ছে না। শিক্ষকরা বলছে যে আমরা সবাই পদত্যাগ করলাম, আপনি এখন কাজ করে যাচ্ছেন, আমাদের এটা অপমানজনক। এদিকে প্রিয় শিক্ষকের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার খবরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্যার যদি না থাকেন ক্যাম্পাসে, ক্যাম্পাস আর ক্যাম্পাসের মতো থাকবে না। আইডল না বলি, শুধু শিক্ষক হিসেবে অনেক কোয়ালিফাইড, উনি যদি এভাবে চলে যান তাহলে ক্ষতিটা তো আসলে আমাদেরই হবে। আর শিক্ষকরা বলছেন জাফর ইকবাল চলে গেলে অপূরণীয় ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ের। যতটুকু সময় জাফর ইকবাল স্যার এই ক্যাম্পাসকে দিয়েছেন, আমার মনে হয় না উনি ওনার ফ্যামিলিকে এতটা সময় দিয়েছেন। স্যারকে ছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমি আমার চিন্তায় আনতে পারি না। ভিসি স্যারকে এনশিওর করতে হবে স্যার এখানে যাতে সুন্দর পরিবেশে, স্যার যাতে কোনো অস্বস্তি না থাকে। তবে পদত্যাগ পত্র গ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য। তবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি। প্রফেসর জাফর ইকবালের মতো স্বনামধন্য ব্যক্তি, ওনার ব্যাপারে আমি একেবারেই কোনো সিদ্ধান্ত নাই। কতগুলো দায়িত্ব আছে যেগুলো উনি পালন করছেন, সেগুলো থেকে উনি বলেছেন যে আমাকে অব্যাহতি দেন। আমি বলছি আমাকে সময় দেন, এটুকুই। দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করার পদ্ধতিটি চালুর কৃতিত্ব ডক্টর জাফর ইকবালেরই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 প্রবাসীর মধ্যে 2 জনের লাশ দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিহতদের লাশ। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ব রাউজানের মোহাম্মদ ফরহাদ এবং হাটহাজারীর মোহাম্মদ আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে প্রক্রিয়াগত জটিলতার কারণে নিহত ইলিয়াসের লাশ দেশে আনা সম্ভব হয়নি। নিহতের লাশ দুপুরের পরে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান স্বজনরা। ছেলে আসবে, আমার বিদেশ থেকে আসবে, ও বিয়ে করার প্রোগ্রাম নিয়েছিলেন, কিন্তু সেটা তো হয় নাই, ছেলে তো মারা গেছে। গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করবো আর কি। আর ডেড বডি আমরা হস্তান্তর করেছি। হস্তান্তরকালীন সময় আমরা আমাদের সরকারের পক্ষ থেকে একটা শোকবার্তা জানিয়েছি। পাশাপাশি আমরা তাদের লাশ পরিবহন দাফনের জন্য 35,000 টাকার চেক বিতরণ করেছি। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে দেশের চামড়া শিল্পে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে দক্ষ শ্রমিক গড়ে তুলতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর। তবে কারখানা মালিকরা অর্থায়ন করলে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সহজেই প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করছেন চামড়া শিল্প সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন জায়গায় কাজ করার পরে এই কাজগুলা শিখছি। কেমিস আছে, আমাদেরকে কেমিসও আমাদেরকে বুঝাই দেয় কাজগুলা, এভাবে প্রসেসে করো, ওই প্রসেসের কাজগুলো আমরা ওইভাবে করি। সিরাজউদ্দিন চামড়া প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পর্যায়ে যার কাজের অভিজ্ঞতা 35 বছরের, আর 1.5 দশক ধরে কাজ করছেন ট্যানারির ড্রামম্যান হিসেবে। পুঁথিগত কোনো শিক্ষা কিংবা প্রশিক্ষণ না থাকলেও বছরের পর বছর শুধু কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে চামড়া শিল্পে শ্রম দিচ্ছেন এমন প্রায় 65,000 শ্রমিক। এরা মোটামুটি স্কিল, কারণ এরা আস্তে আস্তে দক্ষতা অর্জন করছে, যার কারণে দক্ষতাটা আমাদের খুব একটা সমস্যা হয় না। কোয়ালিটি প্রোডাক্ট লেদার এরা তৈরি করতে পারে। তবে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে এখাতে ইতোমধ্যেই দেখা দিয়েছে দক্ষ শ্রমিকদের সংকট। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় প্রযুক্তি বান্ধব নয় কর্মরত শ্রমিকরা, তাই সম্ভব হচ্ছে না পণ্যের মান উন্নয়ন সহ নিত্য নতুন পণ্য তৈরি করা। আমাদের শ্রমিক সংকট কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। বিভিন্ন কোর্স আপনার যদি এখনই সৃষ্টি করা না হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে
দক্ষ শ্রমিকের অভাবে আমাদের শিল্পে কিন্তু একটা চরম ব্যাঘাত ঘটছে। কারখানা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করলে তাদের চাহিদা মতো দক্ষ শ্রমিক তৈরিতে সহজেই বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলে মনে করছে দেশের একমাত্র চামড়া সংশ্লিষ্ট বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান লেদার টেকনোলজি ইনস্টিটিউট। যদি কোনো ডিমান্ড ইউনিভার্সিটিকে যদি অ্যাসোসিয়েশন থেকে দেয় যে আপনার প্রতিষ্ঠানের মেশিনারিজ এভরিথিং ইজ দেয়ার, সো এখানে পার্টিকুলার পিরিয়ডের জন্য একটা কোর্স এক্সিকিউট করা, প্রোগ্রাম কিন্তু করা সম্ভব, কিন্তু সেই ডিমান্ডটা সেখান থেকে আসতে হবে। পাশাপাশি এই শিল্পের গুরুত্ব বিবেচনায় পর্যাপ্ত জনবল ও আধুনিক প্রযুক্তির সুবিধা সহ আরও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীদের সঙ্গে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে লিবিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। দালালদের সহযোগিতায় একের পর এক সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই এসে পৌঁছেছেন জার্মানির মিউনিখে। অনেকেই আবার বৈধতা পাওয়ার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যাচ্ছেন জার্মানিতে। মিউনিখ থেকে আরো জানাচ্ছেন শোয়েব কবির। শরণার্থীদের বিশাল স্রোত নিয়ে এখন হিমশিম খাচ্ছে ইউরোপ। শরণার্থীদের সঙ্গে ইউরোপে পাড়ি জমাচ্ছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্যে থাকা বহু বাংলাদেশি। মিউনিখে হাজার হাজার সিরীয় শরণার্থীদের ভিড়ে দেখা গেল বেশ কয়েকজন বাংলাদেশিকেও। ম্যাসেডোনিয়া, গ্রিস, বুলগেরিয়া ওইদিকে আসছি, এখানে সেটেল হওয়ার জন্য আসছি। দুবাই থেকে ওই বাইরোডে আসছি তুর্কি থেকে আসার পর গ্রিসে 3 বছর ছিলাম, 4 বছর ছিলাম। কষ্ট তো অবশ্যই কষ্ট হয়েছে, কত কষ্ট স্বীকার করে এসেছে এর জন্যই দেখি সেটেল হওয়া যায় কিনা, এর জন্যই এসেছে। অনেকে আবার জানালেন নাগরিকত্ব লাভের আশায় ইউরোপের অন্যান্য দেশ থেকে এখন জার্মানি আসছেন তারা। মাদারীপুরের মোজাম্মেল জানিয়েছেন ভারত, পাকিস্তান, তুর্কি, গ্রিস ঘুরে বৈধতা না পেয়ে এখন তিনি জার্মানিতে এসেছেন। 300-র মতন হবে বাংলাদেশে, টোটালে 300-র মতন হবে আসতেছে। বাংলাদেশের থেকে আসি ইন্ডিয়া থেকে আসি পাকিস্তান ওখানে আসি তুর্কি থেকে গ্রিসে, তারপরে এভাবে আমি ভাইয়া রাষ্ট্র ভাইয়া এসেছি। ইউরোপে অভিবাসীদের নিয়ে কাজ করা ফ্রন্টেক্স জানিয়েছে 5টি রুট দিয়ে প্রতিদিন 30 জন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছেন, যাদের বেশিরভাগই আসছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বমোট 6085 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। আজকে আমরা এখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি, তারা শুধুমাত্র জীবিকা অন্বেষণে এবং ভাগ্য পরিবর্তনে ইউরোপে এসেছে। তবে তাদের ভাগ্য কি আদৌ পরিবর্তন হবে? শোয়েব কবির, সময় সংবাদ, জার্মান। এদিকে হাজার হাজার অভিবাসীর প্রবাহ জার্মানিকে বদলে দেবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এই পরিবর্তন ইতিবাচক হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, যারা উন্নত জীবনের আশায় জার্মানিতে যেতে চাইছেন তারা শরণার্থী নয়, বরং অভিবাসী। আর এই পার্থক্যের কথা বিবেচনায় রেখেই চলমান সংকট সমাধানে যথাযথ করণীয় ঠিক করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থায় আগামী 5 বছরে ব্রিটেনে 20,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পথে পথে বাধা, তবুও থেমে নেই যাত্রা। গত কয়েকদিনের মতো সোমবারও সার্বিয়ার কাছে হাঙ্গেরির রোস্কে সীমান্ত এলাকায় ছিল অভিবাসীদের উপচে পড়া ভিড়, যাদের অধিকাংশেরই উদ্দেশ্য পাশের দেশ অস্ট্রিয়া হয়ে জার্মানি পৌঁছানো। কিন্তু যানবাহনের স্বল্পতার কারণে যাত্রা বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ অভিবাসীরা হেঁটে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেপার স্প্রে ব্যবহার করে। এই অবস্থায় অভিবাসী ও শরণার্থীর মধ্যে পার্থক্য তুলে ধরে যথাযথ ভুক্তভোগীদের চিহ্নিত করে উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আশ্রয়ের জন্য যারা ইউরোপে আসছে তাদের অধিকাংশই জার্মানিতে কিংবা অন্যান্য দেশে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা যদি জীবনের নিরাপত্তার জন্যই এখানে আসতো, তবে মেসিডোনিয়া, গ্রিস কিংবা হাঙ্গেরিতে থেকেই তাদের সন্তুষ্ট থাকার কথা। কিন্তু তারা উন্নত জীবনের জন্য জার্মানিতে গিয়ে আশ্রয় নিতে চাইছে।
অভিবাসীদের জন্য অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত খুলে দেওয়ার পর থেকে গত 3 দিনে 20,000-এরও বেশি মানুষ জার্মানিতে পৌঁছেছে। এখানে আসার অপেক্ষায় আছে আরও হাজার হাজার অভিবাসী। তবে জার্মানিমুখী মানুষের এই ঢলকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আমরা এবছর 8 লাখের মতো অভিবাসীকে আশ্রয় দিতে পারবো। আমি বিশ্বাস করি তাদের জন্য এই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু সবার মনে রাখা উচিত কারো একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। ইউরোপের প্রত্যেকটি দেশের উচিত চলমান অভিবাসী সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে চাপের মুখে থাকা ব্রিটেন 20,000 সিরীয় শরণার্থী নিতে রাজি হয়েছে। তবে যারা এরই মধ্যে ইউরোপে প্রবেশ করেছে তারা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জাতিসংঘ পরিচালিত ক্যাম্পে থাকা সিরীয় শরণার্থীদের মধ্য থেকে আগামী 5 বছরে ধাপে ধাপে এ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়া হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে সোমবার গ্রিসের সীমান্ত পাড়ি দিয়ে নতুন করে কয়েকশো অভিবাসী ম্যাসিডোনিয়ায় প্রবেশ করে। তারা পুলিশের বাধা উপেক্ষা করে দেশটির গেফজেইজা ট্রেন স্টেশনে পৌঁছায়। ম্যাসিডোনিয়া সরকার দুদিন ধরে অভিবাসীদের জন্য ট্রেন সরবরাহ করলেও অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে নিজেদের রক্ষণ দুর্গ সামলে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা ক্রিস শিশুদের। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে দ্বিতীয় পর্বের পথ মসৃণ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ বিকেল 5টায়। সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন এক ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের সামনে জর্ডান পরীক্ষা। পরপর দুটো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটা মামুনুলদের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের হলেও তার চাপটা যে পাহাড় সম তা বলার অপেক্ষা রাখে না। জর্ডানের বিপক্ষে বাংলাদেশের রণকৌশল হবে রক্ষণাত্মক। আভাসটা লুডভিগ ডি ক্রুইফের, কিন্তু কপালে চিন্তার রেখা। যাদের মাধ্যমে মজবুত হবে রক্ষণদুর্গ তাদের অনেকেই যে ইনজুরিতে কাবু। এর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গোলরক্ষক সোহেলের মাঠে না নামার সংশয়। তারপরও হোম কন্ডিশনের সুবিধা আদায় করে ফিফা র্যাঙ্কিংয়ে 91 নম্বর দেশটির বিপক্ষে ভালো খেলতে চায় 173-এ থাকা বাংলাদেশ। Very good team, very solid. জর্ডানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জের। যদি সুযোগ পাই তাহলে আক্রমণ করব, তবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে রক্ষণ সামলে আক্রমণে যাওয়া। Very tough for us. সাপোর্টাররা সাপোর্ট করলে আমরা প্লেয়াররা অনেক এনকারেজ হবে এবং ভালো ফুটবল খেলতে উপহার দিব এবং ভালো ফুটবল খেলতে পারবো, কারণ তারা আমাদের শক্তি। এদিকে 2004 ও 2011 সালে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে খেলা জর্ডানের গেল বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে উরুগুয়ের বিপক্ষে প্লে অফ ম্যাচ হেরে। তাই রাশিয়া বিশ্বকাপ খেলতে বেশ তেতে আছে পশ্চিম এশিয়ার এই দেশটি। কিন্তু গ্রুপ পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জিতলেও জর্ডান ড্র করেছে কিরগিজস্তানের সঙ্গে। তাই বি গ্রুপের সমীকরণ অনেকটাই কঠিন করে ফেলেছে পলপুটের শিষ্যরা। তবে বাংলাদেশকে হারিয়ে সব হিসেব নিকেশ সহজ করতে চায় জর্ডান। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ, তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই হবে। তার উপর ফুটবলারদের ভ্রমণ ক্লান্তি আছে, কিন্তু আমরা প্রস্তুতিটাও সেভাবেই নিয়েছি। আশা করি আমরাই জিতবো। টেকনিক, ট্যাকটিক্স কিংবা শারীরিক সক্ষমতা সব দিক থেকে জর্ডানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। কেবল একটি জায়গায় এগিয়ে থেকে মামুনুলরা অনুপ্রেরণা খুঁজতে পারে, তা হচ্ছে হোম কন্ডিশন। আর এই সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারলে জর্ডানের বিপক্ষে ম্যাচ থেকে হয়তো পয়েন্ট পেলেও পেতে পারে লুডভিগ শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরোবার বেশ কটি মহাসড়কে। কোরবানির ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে প্রশ্ন, সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া অর্থ লুটপাটের কারণেই কমেছে সাক্ষরতার হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। অষ্টম পে স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা গ্রেড না থাকায় সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি। দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর থেকে। এবং গাইবান্ধায় বাঁধ থেকে খোলাহাটি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত,
তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা নদীগর্ভে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPACE SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।